শেষ হলো একটি কর্মমুখর সপ্তাহ। গেল 5 দিনে চলতি সপ্তাহের ব্যক্তি, প্রতিষ্ঠান, রাষ্ট্রের প্রাপ্তিযোগ ও ব্যয়ের লেনদেন হিসেব শেষে ভাগশেষে থাকলো কি, এসব জানাতে আমাদের আয়োজন ভাগশেষ। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি সাজিদ আরাফাত। শুরুতে জানবো মূল্যস্ফীতি কমার খবর। চলতি বছর অক্টোবরে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 8.17%। গত সেপ্টেম্বরে যা ছিল 8.36%, আর গেল বছর ঠিক এই সময় অর্থাৎ অক্টোবরে ছিল 10.87%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। আমরা সেই তথ্যগুলো একটু দেখে নিতে চাই যে মূল্যস্ফীতি হ্রাস মাস এবং বছর অনুযায়ী মূল্যস্ফীতি কেমন ছিল। সেপ্টেম্বর 2025-এ আমরা দেখছি 8.36% ছিল, সেটি অক্টোবরে কিন্তু কমে এসেছে 8.61% দেখতে পাচ্ছি। এবং যেটি বলছিলাম যে গত অক্টোবরে কিন্তু বেশ খানিকটা বেশি ছিল মূল্যস্ফীতি। 2024-এর অক্টোবরে সেই পরিমাণ ছিল 10.87%। পরবর্তীতে দেখছি সবচেয়ে কম ছিল মোটামুটি এই বছর কয়েকের মধ্যে 2022 সালের জুলাই মাসে, যেটি 7.48% আমরা দেখতে পাচ্ছি। এবং জুলাই 2024-এ সেটি কিন্তু অনেকখানি বেড়ে গিয়েছিল, 11.66% ছিল সেই মূল্যস্ফীতি। এবং সার্বিকভাবে 2024-25 অর্থ বছরে সার্বিক যে মূল্যস্ফীতি সেটির পরিমাণ ছিল 10.3%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সাম্প্রতিক যে পরিসংখ্যান দিয়েছে, যে তথ্য প্রকাশ করেছে, সেটির ভিত্তিতে আমরা এটি জানিয়ে দিচ্ছিলাম। আমরা দেখে আসতে চাই আরও কিছু তথ্য। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি এবং খাদ্য মূল্যস্ফীতি। আমরা খাদ্য মূল্যস্ফীতি দেখছি অক্টোবর 2025-এ 7.08 ছিল, যেটি খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ছিল সেই অনুপাতে কিন্তু বেশ খানিকটা বেশি, 9.13%। পরবর্তীতে খাদ্য মূল্যস্ফীতি অক্টোবর 2024-এ কিন্তু 12.66% ছিল, এবং অক্টোবর 2024-এ খাদ্য বহির্ভূত যে মূল্যস্ফীতি সেটির পরিমাণ ছিল 9.34%। অক্টোবর 2025-এ আমরা গ্রামীণ যে খাদ্য মূল্যস্ফীতি সেটি দেখছি আমরা 6.94%, এবং অক্টোবর 2025-এ এসে সেটি খানিকটা বেড়েছে, অর্থাৎ খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কিন্তু কিছুটা বাড়তি ছিল, 9.41%। খাদ্য মূল্যস্ফীতির চেয়ে খাদ্য বহির্ভূত যে মূল্যস্ফীতি সেটি অনেকটাই বেশি ছিল আমরা দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সাম্প্রতিক এই তথ্য, সেই তথ্য কিন্তু জানিয়ে দিয়েছে। একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা শরিয়া ভিত্তিক 5টি ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এর সিদ্ধান্ত জানিয়েছে। এছাড়া এই 5 ব্যাংকের পরিচালনা পর্ষদও ভেঙে দেওয়া হয়েছে গতকাল বুধবার। আমরা একটু দেখে নিতে চাই কোন 5টি ব্যাংকের যে শেয়ার লেনদেন সেটিতে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে স্থগিত এই 5টি ব্যাংকের লেনদেন, অর্থাৎ আজকে থেকেই লেনদেন স্থগিত করা হয়েছে। আমরা দেখে নিতে চাই এই 5টি ব্যাংকের নাম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক, এছাড়া এক্সিম ব্যাংক। এই 5টি যে ব্যাংকের কথা বলা হচ্ছে তাদের শেয়ার বাজারে লেনদেন স্থগিত করা হয়েছে, এবং কি কি কারণে করা হয়েছে সেই বিষয়গুলো আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা পরবর্তীতে দেখতে চাই যে কোন ব্যাংকের মূলধন কত, কিংবা কেন আসলে শেয়ার লেনদেন স্থগিত করা হলো। আমরা দেখছি লেনদেন স্থগিত হওয়া ব্যাংকের মূলধনের যে পরিমাণ সেটি আমরা একটু দেখতে চাই। একীভূত হওয়া 5 ব্যাংকে জমা আছে 1,42,000 কোটি টাকা, যেটি বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এই 5টি ব্যাংকে জমাকৃত যে অর্থ সেটির পরিমাণ। এবং ঋণের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি জমার বিপরীতে ঋণের পরিমাণ আছে 1,93,000 কোটি টাকা, এবং এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ 1,47,000 কোটি টাকা। অর্থাৎ ঋণের যে পরিমাণ 1,93,000, তার বেশিরভাগই আমরা দেখছি বড় একটা অঙ্কই খেলাপি ঋণ। এবং সারা দেশে এসব ব্যাংকের শাখা রয়েছে 760টি, এটিএম বুথ রয়েছে 975টি। অর্থাৎ এই যে 5টি ব্যাংকের কথা বলা হচ্ছে, এই 5টি ব্যাংকের সারা দেশের শাখা এবং এটিএম বুথের সংখ্যাটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং সর্বোচ্চ ঋণ খেলাপি ইউনিয়ন ব্যাংক, এই যে 5টি ব্যাংকের কথা বলছিলাম সেখানে ইউনিয়ন ব্যাংক রয়েছে, তাদের কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ সর্বোচ্চ ঋণ খেলাপি তারা ইউনিয়ন ব্যাংক, এবং সর্বনিম্ন খেলাপি ঋণ রয়েছে এক্সিম ব্যাংকের। চলতি বছরের অক্টোবরে আমদানির ঋণপত্র এলসি খোলার হার কমেছে, গেল বছরের তুলনায় কমেছে প্রায় 12% বেশি। এতে অর্থনীতিতে আমদানির চাহিদা হ্রাস ও নতুন বিনিয়োগে স্থবিরতা ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। আমরা একটু দেখে আসতে চাই সেই চিত্র।
এলসি খোলার পরিমাণ আসলে কেমন। আমরা দেখছি সেপ্টেম্বর 2025-এ 6.3 বিলিয়ন ডলার বলা হচ্ছে এবং অক্টোবর 2025-এ সেটি অনেকখানি কমে গিয়েছে 5.64 বিলিয়ন ডলার এবং অক্টোবর 2024-এ যেটি ছিল 6.42 বিলিয়ন ডলার। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়ে দিচ্ছে যে সেপ্টেম্বর 2025-এ এসে কিন্তু আমরা দেখছি যে অনেকখানি কমেছে এবং অক্টোবর 2025-এও কিন্তু বেশ খানিকটা কম ছিল। এই যে এলসি খোলার পরিমাণ কমছে এবং সেটি কেন কমছে সেই তথ্য আমরা একটু জানতে চাই। যে পরবর্তীতে আমরা একটু দেখে নিতে চাই কমেছে এলসি খোলার পরিমাণ, এলসির বিপরীতে অর্থ পরিশোধের যে হার সেটিও কমেছে কিন্তু 11.48%। গত বছর অক্টোবরে এলসি বিল পরিশোধ হয়েছিল 6.10 বিলিয়ন ডলার, অর্থাৎ 2024-এর অক্টোবরে এই বলা হচ্ছে এবং চলতি অক্টোবরে আমরা দেখছি এলসি বিল পরিশোধ 5.40 বিলিয়ন ডলার, অর্থাৎ অনেকখানি কিন্তু কমেছে। আমরা দেখছি গত বছর অক্টোবরে যেখানে 6.10 বিলিয়ন ডলার ছিল সেটি চলতি অক্টোবরে অর্থাৎ গেল মাসে 5.40 বিলিয়ন ডলার এটি বিল পরিশোধ করা হয়েছে এবং চলতি জুনে নতুন বিনিয়োগ 81 মিলিয়ন ডলার, যেটি 2024 সালে ছিল 214 মিলিয়ন ডলার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে যে এলসি খোলার পরিমাণ যে কমেছে সেটির কিন্তু একটি বড় তারতম্য দেখতে পাচ্ছি আমরা নতুন বিনিয়োগের ক্ষেত্রেও। বিনিয়োগ যেখানে 81 মিলিয়ন ডলার ছিল চলতি জুনে এখন এই অর্থ বছরে, সেটি গত বছরে কিন্তু আমরা দেখছি অনেক পরিমাণ বেশি ছিল, 214 মিলিয়ন ডলার ছিল। এই বাংলাদেশ ব্যাংক তাদের তথ্য অনুযায়ী আমরা এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এ পর্যায়ে সপ্তাহ শেষে জেনে নেব বৈদেশিক মুদ্রার বিনিময় হার। আমরা দেখতে চাই বৈদেশিক মুদ্রার বিনিময় হার কেমন চলছে। মুদ্রা আমরা এখানে বেশ কিছু মুদ্রার নাম দেখতে পাচ্ছি, ডলার, ইউরো, পাউন্ড, রুপি, ইউয়ান। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুটি এখানে রয়েছে, আমরা একটু তারতম্যটা দেখে আসতে চাই। ডলার 121.99 টাকা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য 122.06 টাকা এবং ইউরোর ক্ষেত্রে দেখছি ক্রয় মূল্য 140.17 টাকা এবং বিক্রি হচ্ছে 140.29 টাকায়। পাউন্ড 159.18 টাকা এবং 159.30 টাকায় বিক্রি হচ্ছে। রুপির ক্ষেত্রে দেখছি আমরা অপরিবর্তিত রয়েছে 1.37 টাকা ক্রয় মূল্য এবং বিপরীতে বিক্রয় মূল্য কিন্তু 1.37 টাকা। ইউয়ানের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 17.10 টাকা ক্রয় মূল্য এবং বিপরীতে বিক্রি হচ্ছে 17.11 টাকায়। পরবর্তীতে আরও বেশ কয়েকটি বৈদেশিক মুদ্রা রয়েছে, তাদের যে বিনিময় হার সেটিও আমরা দেখতে চাই। ইয়েন রয়েছে 0.79 টাকা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অপরিবর্তিত একই 0.79। অস্ট্রেলীয় ডলার দেখতে পাচ্ছি আমরা 79.33 টাকা ক্রয় মূল্য, বিপরীতে বিক্রয় মূল্য 79.44 টাকায়। সিঙ্গাপুরি ডলারের ক্ষেত্রে ক্রয় মূল্য 93.31 টাকা এবং বিক্রি হচ্ছে 93.41 টাকায়। বাংলাদেশ ব্যাংকের যে সাপ্তাহিক সূত্র সেই সূত্র ধরে আমরা বৈদেশিক মুদ্রার বিনিময় হার জানিয়ে দিচ্ছিলাম। ঢাকা পুঁজিবাজারে সার্বিক সূচক কমেছে 154 পয়েন্ট, সপ্তাহ শেষে মূলধন কমেছে 9,000 কোটি টাকারও বেশি। সেই সাপ্তাহিক যে চিত্র সেই চিত্রটি আমরা দেখে আসতে চাই। কি অবস্থায় রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, আমরা যদি সাপ্তাহিক তারিখ অনুযায়ী যেতে চাই 2 নভেম্বর থেকে শুরু করতে চাই। সপ্তাহের শুরুর দিন ছিল ডিএসইএক্স, এখানে সূচক আমরা দেখছি 5115 পয়েন্ট, সূচক পরিবর্তন আমরা দেখছি -6.33। লেনদেনের পরিমাণ দেখছি 544.76 লাখ টাকা এবং বাজার মূলধন ছিল 6,98,000 কোটি টাকা। 3 নভেম্বরের ক্ষেত্রে আমরা দেখি যে 5,061 ডিএসইএক্স যে সূচক পয়েন্ট, সেই পয়েন্ট কিন্তু অনেকখানি কমেছে আমরা দেখতে পাচ্ছি এবং লেনদেনের পরিমাণ 518.62 লাখ টাকা। বাজার মূলধন ছিল 6,94,000 কোটি টাকা। 4 নভেম্বর 5,019 পয়েন্ট আমরা দেখছি এবং সূচকের পরিবর্তন এখানে কিন্তু -41.9। লেনদেন হয়েছে 453.57 লাখ টাকা এবং বাজার মূলধন ছিল 6,90,000 কোটি টাকা। 5 নভেম্বরের ক্ষেত্রে আমরা দেখছি যে অনেক পয়েন্ট কিন্তু কমেছে, 4,986 পয়েন্ট এবং সূচক পরিবর্তনের যে হার সেটি আমরা দেখছি -32। লেনদেন হয়েছে 485.49 লাখ টাকা এবং বাজার মূলধন ছিল 6,90,000 কোটি টাকা। আমরা দেখছি যে 4 নভেম্বর 5 নভেম্বর দুটি কিন্তু বাজার মূলধন প্রায় কাছাকাছি একই রকম রয়েছে এবং 6 নভেম্বরও আমরা দেখছি অর্থাৎ আজকের দিনে 4,967, লেনদেন হয়েছে 419.78 লাখ টাকা এবং
বাজার মূলধন দেখছি আমরা 6,90,000 কোটি টাকা। ডিএসসি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে সূত্র, সেই সূত্রে আমরা সপ্তাহ শেষে এই অবস্থা জানিয়ে দিচ্ছিলাম। শেরপুরে বৈরী আবহাওয়ায় পাকা, আধা পাকা ও আমন ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এদিকে অসমের ভারী বৃষ্টি থেকে ফসল রক্ষা করতে 80% ধান পাকলে ফসল ঘরে তোলার পরামর্শ দিয়েছে জেলা কৃষি বিভাগ। শেরপুরে সদরের চরশেরপুর থেকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। গত অক্টোবরের শেষ সময়ে শেরপুরে অসময়ের যে টানা বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধান আবাদ। তো আমি সকাল থেকে শেরপুর সদরের বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখেছি। আমি এখন যেখানে দাঁড়িয়েছি সেটি হচ্ছে শেরপুর সদরের কামারচর ইউনিয়ন। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে কৃষি শ্রমিকরা কিন্তু দ্রুত সময়ের মধ্যে ধান কর্তনে তারা ব্যস্ত সময় পার করছেন। তো এই অঞ্চলে আমি বেশিরভাগ কৃষকের সাথে কথা বলেছি। কৃষকরা আমাকে জানিয়েছেন যে অন্যান্য সময় কিন্তু এই সময়ে বন্যা সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থাকলেও এই চলতি বছর কিন্তু বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগে দেখা না দিলেও এই অক্টোবরে যে শেষ সময় টানা বৃষ্টিপাত এবং অসময়ের বৃষ্টিতে কিন্তু তারা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্যান্য উপজেলার মধ্যে কিন্তু শেরপুর সদরেও পুরুষ শ্রমিকদের পাশাপাশি কিন্তু নারী শ্রমিকরাও ব্যস্ত সময় পার করছে এবং যারা কৃষক রয়েছেন তারা কিন্তু বাড়তি কৃষি শ্রমিক নিয়ে দ্রুত সময়ের ধান কেটে তারা গোলায় ভরতে যাচ্ছেন। তো এই বিষয়ে আমি কৃষি বিভাগের সাথে কথা বলেছি। কৃষি বিভাগ আমাকে জানিয়েছেন যে চলতি বছর প্রায় 93,690 হেক্টর জমিতে এই আমন ধান আবাদ করেছেন কৃষকরা এবং এই অসমের যে টানা ভারী বর্ষণের ফলে কিন্তু কিছুটা ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বলছেন যে এই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 50 হেক্টর। তবে কৃষি বিভাগ আমাকে জানিয়েছেন যে এই পর্যন্ত 10% জমিতে এই যে আমন ধান সেটি কিন্তু কাটা শেষ হয়েছে। তবে কৃষকরা বলছেন যে এই অসময়ের বৃষ্টির কারণে তারা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বিশেষ করে তারা বলছেন যে ধানের যে সোনালী রং সেটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং তারা কাঙ্ক্ষিত দাম থেকে বঞ্চিত হওয়ার একটা আশঙ্কা করছেন। পাশাপাশি এই ধান দীর্ঘ সময় পানিতে নিমজ্জিত থাকার কারণে কিন্তু এই খড় কিন্তু নষ্ট হচ্ছে এবং তারা গোখাদ্যের একটি সংকটের কথা আমাদেরকে জানিয়েছেন। তবে তারা বলছেন যে যদি ধানের ন্যায্য দাম তারা পান তাহলে হয়তো এই ক্ষতি অনেকটাই তারা পুষিয়ে তুলতে পারবেন। তো এই ছিল শেরপুর অসময়ে এই ভারী বৃষ্টিপাতের ফলে দ্রুত সময়ের মধ্যে ধান কর্তনের শেরপুর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে চাহিদার তুলনায় কমেছে ধানের সরবরাহ, ফলে বেড়েছে চিকন ধানের দাম। তবে মোটা ধানের দাম কিছুটা কমেছে। মোকাম থেকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বৃহৎ মোকাম হিসেবে পরিচিত এই আশুগঞ্জে আজকে ধানের সরবরাহ কিছুটা ঘাটতি তৈরি হয়েছে। এখানে চিকন ধানের একেবারেই সংকট থাকার কারণে কিছুটা বাড়তি দরে বিক্রি হচ্ছে। আজকে মূলত এখানে 3 ধরনের ধান পাওয়া যাচ্ছে, বিআর 28, বিআর 29 এবং মোটা ধান। তার মধ্যে বিআর 28 ধান বিক্রি হচ্ছে 1430 থেকে 1450 টাকা, বিআর 29 ধান বিক্রি হচ্ছে 1340 থেকে 1350 টাকা এবং মোটা ধান বিক্রি হচ্ছে 1140 থেকে 1150 টাকা। সবচেয়ে বেশি কমেছে বিআর 29 এবং মোটা ধানের দাম। এর মধ্যে বিআর 29 যেটি ধানটি সেটি কিন্তু গেল 10 দিন আগেও এখানে প্রায় 1370 থেকে 1400 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এছাড়া যে মোটা ধান যেটি আছে সেটি বিক্রি হয়েছে 1270 থেকে 1280 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। তবে এখানকার যারা ধানের ব্যাপারে আছেন তারা বলছেন যে এখন ধানের মৌসুম শেষ হয়ে যাওয়ার ফলে তারা হাওড় অঞ্চল কৃষকদের কাছ থেকে কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণ ধান তারা পাচ্ছেন না, যার ফলে এখন তারা এখানে কিছুটা সংকট তৈরি হয়েছে বলে আমাদেরকে বলছেন। তবে চালকল মালিকরা বলছেন যে এখন যেহেতু ধানের একটি সংকট আছে সেই জন্য তাদের বেশ কিছু চালকল এখন বন্ধ রাখতে হয়েছে, যেহেতু আসলে যেই পরিমাণ ধানের চাহিদা প্রয়োজন বা ধানের আসলে চাহিদা রয়েছে চালকলগুলোতে সেই পরিমাণ ধান এখন তারা পাচ্ছেন না। এখন বর্তমানে এই মুকামে প্রতিদিন 15 থেকে 20,000 মনের মতো ধান পাওয়া যাচ্ছে, যেটি আসলে চালকল মালিকদের চাহিদার তুলনায় কয়েক গুণ কম বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখানকার যারা ধানের ব্যাপারে আছেন তারা বলছেন যে যেহেতু আমন মৌসুম একেবারেই সন্নিকটে, তারা বলছেন যে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ এই মুকামে আবারও আমন মৌসুমের ধান উঠতে শুরু করবে। সেক্ষেত্রে তখন এই যে এখন যে সংকটটি আছে সেই সংকটটি আর থাকবে না এবং বিআর 28 ধানের যেই ঊর্ধ্বগতি সেটি কিন্তু অনেকটাই কমবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে চালকল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল্লাহ জানিয়েছেন যে এখন পর্যন্ত তারা চালের বাজার স্থিতিশীল হিসেবে তারা দেখছেন। তারা বলছেন যে যদি এই ধানের যে সংকট সেটি যদি আরো বেশি ঘনীভূত হয়ে যায় সেক্ষেত্রে চালের দর কিন্তু কিছুটা বাড়তে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখন তারা যে চালকলগুলো যেহেতু বেশ কিছু চালকল বন্ধ হয়েছে সেক্ষেত্রে তারা এই মুকাম ছাড়াও কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে তারা ধান আনার চেষ্টা করছেন। তারা বলছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে যদি এই সংকটটি কেটে যায় সেক্ষেত্রে চালের বাজারটি আরো কিছুটা নিয়ন্ত্রণে আসবে এবং এই যে ধানের যে দর সেটি কিন্তু অনেকটাই কমে আসবে বলে এখানকার যারা ব্যাপারী আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো আমার কাছে এই ছিল এই এখানকার মুকাম থেকে ধানের বাজার দর সম্পর্কে সবশেষ খবর। শেষ করছি এ সপ্তাহের ভাগশেষ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv।
এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon tv।